সংস্কার, এই জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, জুলাইয়ের অঙ্গীকার, এই পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, এই পিএসসি সংস্কার, এই এসো ভাই এসো বোন, এই গড়ে তুলি আন্দোলন, এই এসো ভাই এসো বোন, এই গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, 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 তোমার দাবি আমার দাবি, এই এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, সংস্কার করতে হবে করতে হবে করতে হবে, পিএসসি সংস্কার করতে হবে করতে হবে, পিএসসি সংস্কার করতে হবে করতে হবে, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, তোমার আমার অঙ্গীকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার, তোমার দাবি আমার দাবি, মানতে হবে মানতে হবে, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, 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 তোমার দাবি আমার দাবি, এসো ভাই এসো বোন, এসো ভাই এসো বোন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন। প্রিয় ভাইয়েরা, এটা আপনাদের দাবি এবং আমাদের দাবি, যে ভাই বোনেরা আশপাশে রয়েছেন, লাইব্রেরিতে পড়ছেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করবেন, সবার প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের কর্মসূচি এখনই শুরু হবে, আপনারা লাইব্রেরির সামনে চলে আসবেন। এই তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, তোমার দাবি আমার দাবি, পিএসসি সংস্কার, তোমার দাবি আমার দাবি, এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার, এই জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, এই জুলাইয়ের অঙ্গীকার,
পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, তোমার দাবি আমার দাবি মানতে হবে, মানতে হবে। আসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এই এসো ভাই, এসো বোন, এই গড়ে তুলি আন্দোলন। তোমার দাবি আমার দাবি মানতে হবে, মানতে হবে। এই পিএসসি সংস্কার করতে হবে, করতে হবে। পিএসসি সংস্কার, পিএসসি সংস্কার না করে আমরা ঘরে ফিরবো, ঘরে ফিরবো। আমরা ইতিপূর্বেও দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করতে পারে, শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন গড়ে তুলতে পারে আমরা ইতিপূর্বেও দেখিয়ে দিয়েছি। তাই আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি পিএসসি কে সংস্কার করতে হবে, অনতিবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। এই দাবি যদি বাস্তবায়ন না করা হয় আমরা কি রাজপথ থেকে ফিরব? আমরা কি রাজপথ থেকে ফিরব? আমরা ফিরব না। আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত হয়ে যাই না। আমরা 18তে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছি, আমরা 24-এ কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছি। আমরা বলেছি একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করতে হলে পিএসসি কে সংস্কার করতে হবে, কোটা সংস্কার করতে হবে। আমরা দীর্ঘ বছরের পর বছর আন্দোলন করেছি, একটি গণ অভ্যুত্থান হয়েছে, আমরা তারপরেও আমাদের কাঙ্ক্ষিত পিএসসি সংস্কার এখনো পাই নাই। সুতরাং পিএসসি সংস্কার যদি না হয় বাংলাদেশ কি সংস্কার হবে? বাংলাদেশকে সংস্কার করা সম্ভব? সম্ভব না। আমরা অনেককেই দেখছি অনেক সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন, অনেক রাজনৈতিক দল, অনেক গ্রুপ সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু পিএসসির সংস্কার নিয়ে আমরা তাদের কোনো প্রস্তাবনা দেখি না। বেকারদের কথা কেউ বলতে চায় না, বেকারদের নিয়ে কেউ ভাবতে চায় না। যেই ভাইয়েরা, যেই বোনেরা এই পড়ার টেবিলে থেকে উঠে এসে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছিলেন, যাদের কারণে গণ অভ্যুত্থান হয়েছে, নতুন একটি বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি আমরা, কিন্তু তাদেরই দাবি এখনো উপেক্ষিত। আন্দোলন করতে করতে এখন আন্দোলনের কথা শুনলে আমাদের এখন রাগ হয়, ক্ষোভ হয়, তাই না? আন্দোলনের কথা শুনলে এখন আমাদের রাগ হয়, ক্ষোভ হয়। কিন্তু যারা এই আন্দোলনের জায়গা থেকে আজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তারা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যে ভাই বোনেরা আজকে পড়ার টেবিলে আছেন, তাদের দুঃখ দুর্দশা, তাদের সমস্যার কথা ভুলে গিয়েছে। আমরা তাদেরকে সেই সমস্যার কথা মনে করিয়ে দিতে চাই। কি সমস্যা? পিএসসি কে সংস্কার করতে হবে। এখানে আমাদের যে ভাই বোনেরা আছে, আমরা কি মামা খালুর জোরে টাকা পয়সা দিয়ে আমরা কি পিএসসিতে চাকরি পেতে চাই? সরকারি চাকরিতে ঢুকতে চাই? আমরা মেধার জোরে ঢুকতে চাই। তবে পিএসসির যে প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারির যে মার্কস, সেটা কেন অফিসিয়ালি প্রকাশ করা হয় না? কেন পিএসসির কাট মার্কস অফিসিয়ালি প্রকাশ করা হয় না? আমরা জানতে চাই কেন রিটেনের মার্কস দ্রুত প্রকাশ করা হয় না? আমরা জানতে চাই কেন ভাইবার মার্কস প্রকাশ করা হয় না? আমাদের এই যে বেকার ভাইয়েরা যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করছেন, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে একটি আইন করা হয়েছে নন ক্যাডার বিধি, সেটি করে এখন নন ক্যাডার চাকরিকে সংকুচিত করে দেওয়া হয়েছে। আমরা চাই সেটি বাতিল করে যারা বিসিএস পরীক্ষা দিবে তারা যেন কোনো না কোনো কর্ম নিয়ে ঘরে ফিরতে পারে, মায়ের বুকে হাসি ফোটাতে পারে। তাই আমরা বলছি যে এই পিএসসি কে সংস্কার করতে হবে। এই যে
যারা 46তম BCS চুরি করেছিল, চুরি করেছে না, চুরি করেছে, সেই চোররাও নাকি পরীক্ষায় বসবে। চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো? চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো? চোরদের সাথে আমরা পরীক্ষায় বসবো না। আমরা স্পষ্টভাবে বলছি যে এই চোররা যদি পরীক্ষায় বসতে যায়, আপনারা কেন্দ্রের যারা থাকবেন চোরদেরকে ধরে সামনে বেঁধে রাখবেন। এই চোররা কোন চোর? আবেদ আলীর চোর, তাই না? আবেদ গঙ্গা, তাহলে আবেদ আলী কি দোষ করলো ভাই? আবেদের কাছ থেকে যারা প্রশ্ন নিয়েছে তারা যদি পরীক্ষা দিতে পারে, তাহলে সেই পিসাব আবেদ সেই পিসাব আবেদ কি দোষ করলো? সেই পিসাব আবেদ কি দোষ করলো? সেই পিসাব আবেদ তো তাহলে কোনো দোষ করে নাই। সেজন্য আমরা বলছি যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু পরিষ্কার করা হয় নাই। আমাদের প্রশ্ন, তাহলে কত টাকা খেয়েছে নতুন পিএসসি কমিটির লোকজন বা আবেদনের লোকেরা? কতটা শক্তিশালী যে প্রশ্ন ফাঁসকারীদেরকে বহিষ্কার করতে পারছে না? আমরা এই প্রশ্ন ফাঁসকারীদের সাথে চোরদের সাথে বলবো না, চোরদেরকে বেঁধে রাখবো। চোরদেরকে যারা এখন শেল্টার দিচ্ছে, চোরদেরকে বহিষ্কার করছে না, চোরদেরকে ঠিকানোর জন্য আরো 10,000 প্রার্থীকে ঠিকানো হয়েছে, কিন্তু চোরদেরকে বের করা হচ্ছে না। আমরা তাদেরকেও ধরবো, আমরা তাদেরকেও ধরে এনে এই লাইব্রেরির সামনে বেঁধে রাখবো। আমরা বলতে চাই, এই যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 24-এ এসে সেটিকে আবার আইনিভাবে একটা প্রক্রিয়া করে এটাকে বাতিল করার পায়তারা করা হয়েছে। 46তম BCS এই চোরদের সাথে বসে ভাইবা হয়ে যদি চাকরি হয়, আমরা কি বলতে পারি পরবর্তীতে কারো মনে এই চিন্তা জাগবে না যে 46তম বাতিল করে দেই? তাহলে কি আমরা এই চোরদেরকে সাথে নিয়ে পরীক্ষায় বলবো? তাই বলছি, আমরা পিএসসি সংস্কার চাই। এই মুহূর্তে দরকার, জুলাইয়ের অঙ্গীকার। এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন। বেকারের কান্না, বেকারদের কান্না, বেকারদের কান্না, আর না, আর না, আমার ভাইয়ের কান্না, আমার বোনের কান্না, বেকারদের কান্না। এসো ভাই, এসো বোন, পিএসসি সংস্কার এই মুহূর্তে দরকার। জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি সংস্কার। আমাদের মাঝে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম। ধন্যবাদ। সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা আজকে যে উপস্থিত হয়েছি এই বিষয়টা আমরা সকলে অবগত আছি যে শুধুমাত্র 46 রিটেন পরীক্ষা পেছানো এটাই আমাদের একমাত্র দাবি না। কেন আমরা 46 রিটেন এটাকে আমরা অ্যাড্রেস করেছি? কারণ হলো এইটাতে সবচেয়ে বেশি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কুলুষিত, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং এটা প্রমাণিত একটি বিষয় 46তম BCS প্রিলিমিনারি প্রশ্ন ফাঁস হয়েছে। এরপরে প্রহসনমূলক ইতিমধ্যে যে 2 মাস থেকে তার বেশি সময়ের আগে যে পিএসসি রিটেন পরীক্ষাতে সিলেবাস প্রকাশ করা হয় সেটাও এই ক্ষেত্রে মানা হয় না। এরপরে নজিরবিহীন ভাবে
দুইটা বিসিএস এর আগের বিসিএস 44তম বিসিএস এর ভাইবা শেষ না করে ভাইবা প্রার্থীদেরকেও রিটেন পরীক্ষায় বসানোর যে একটা পায়তারা, এটা একটা প্রহসনমূলক পায়তারা। সেই ক্ষেত্রে এত অ্যালিগেশন থাকা সত্ত্বেও 46 বিসিএস এর ব্যাপারে পিএসসি এত স্ট্রং তার ডিসিশন যে সবকিছু পেছানো যাবে, কিন্তু 46 বিসিএস নিয়ে কিছু কথা বলা যাবে না। কেন, কোথায় ভূত লুকিয়ে আছে সেটা আমরা জানতে চাই। সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা পিএসসির কাছে জানতে চাই যে 47 বিসিএস এর পর থেকে যদি সংস্কারের কথাবার্তা চাওর করা যায়, তাহলে কেন আজকে থেকে নয়? জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশের বাস্তবতায় সেই যে শিক্ষার্থীরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকেই ছিল একজন করে সরকারি চাকরি প্রার্থী। তাদের সাথে প্রহসন করে আজকে কিছু গুটু কয়েক মহল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, বিশেষ এক শ্রেণীকে খুশি করার জন্য যে পায়তারা যে ফাজলামি শুরু করেছে, আমরা যারা চাকরি প্রার্থী তাদের সাথে এটার বিরুদ্ধে আমরা আবারও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের যে স্পিড সেটা আমরা ভুলে যাই নাই। সুপ্রিয় সহযোদ্ধারা এবং সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের প্রকৃত যে বিষয়, আমাদের যে 8 দফা কর্মসূচি, সেটা যাতে প্রপারলি অ্যাড্রেস করা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রিয় উপস্থিতি, প্রিয় সহযোদ্ধা বিন্দু, 44 বিসিএস এর ভাইভা সম্পূর্ণ হওয়ার পরে 46 এর জন্য নতুন করে অবশ্যই রুটিন প্রকাশ করতে হবে, সেটা কমপক্ষে 2 মাস সময়ের পর, 2 মাস সময়ের আগে। সুপ্রিয় সহযোদ্ধা বিন্দু, ইতিমধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে, আমরা সবাই সহমত পোষণ করেছি। পিএসসির কিছু গুটি কয়েক সুশীল কর্মকর্তারাও বলেছে যে হ্যাঁ এটা সহমত, কিন্তু তারা এখন সেটা করতে চায় না। ঠিক আছে, আমরা চাই যে আজকে মানে অতি শীঘ্রই পিএসসি সংস্কার করে যে বিষয়গুলো প্রিলিমিনারি থেকে ভাইবা রিটেন প্রত্যেকটা পরীক্ষার মার্ক দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে 2 মাস সময়ের আগে রিটেনের রুটিন প্রকাশ করতে হবে। ইতিমধ্যে যে বিষয়টা খুবই আলোচিত, যে বিষয়টা আমি ক্লারিফাই করতে চাই প্রিয় সহযোদ্ধারা, 35 বিসিএস থেকে 39-38 বিসিএস পর্যন্ত যে নন ক্যাডার বিধিমালা ছিল, এখানে আমাদের একটা সব থেকে গেছে। আমাদের অনেক ভাইয়েরা এখানে চাকরি পেয়েছে, তাদের জীবন বিসিএস কে তারা বিসিএস পরীক্ষায় লেগেছে, তারা শেষ পর্যন্ত ক্যাডার না হতে পারলেও নন ক্যাডার হলে একটা চাকরি নিয়ে ফিরে যেতে পারছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা, 23তম সংস্কারের মাধ্যমে সেই যে আমাদের যে চাকরি পাওয়ার যে আশা, বিসিএস এর মাধ্যমে কোন একটা চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষার মুখে লাঠি মেরে একটা গোষ্ঠী, একটা চক্র নন ক্যাডারের যে বিষয়টা, এটা নতুন করে সার্কুলার দিয়ে, রিসার্কুলার দিয়ে বিভিন্ন ভাবে বিষয়টাকে ধন্যবাদ। ওইদিকে কিছু পার করে দেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আজকে এখানে উপস্থিত হয়েছি মানে আমাদের বেকারদের দীর্ঘদিনের একটা দাবি পিএসসি সংস্কার হোক। যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা তো সবাই জানেন যে জুলাই গণ অভ্যুত্থান যে মূল এজেন্ডা ছিল সেটা আমাদের বিসিএস কেন্দ্রিক, সেটা বিসিএস কেন্দ্রিক এবং পিএসসি কে সংস্কার করতে হবে। আমরা বেকাররা সেই প্রত্যাশায় আমরা দীর্ঘ 9 মাস পাড়ি দিয়েছি, কিন্তু আমাদের সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। এই যে 9 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কি একটা বিসিএস ক্লিয়ার হয়েছে? এখন পর্যন্ত একটাও বিসিএস ক্লিয়ার হয় নাই। 44তম বিসিএস এর যে ভাইবা সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। আমাদের যে রিটেন পরীক্ষার জন্য 46তম, তারপরে ভাইবাটা আরো পিছিয়ে যাচ্ছে। 2500 জনের ভাইবা কবে হবে সেটার কিন্তু কোনো শিডিউল দেয়নি। তো সেই ক্ষেত্রে বারবার সে পিছিয়ে যাচ্ছে। 44তম ভাইবা যে কবে শেষ হবে, আমি এখন 44তম ভাইবা প্রার্থী, সেটা কিন্তু আমি জানি না। প্রথমে পিএসসির কথা ছিল জুনের 30 তারিখের মধ্যে দেওয়া হবে, তারপরে কিন্তু সেটা আরো 1 মাস পিছিয়ে গেছে। তো এইভাবে যে জুলাইয়ের পরে সেটা যে আগস্টে যাবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। তো আমাদের দাবি হচ্ছে 44তম ভাইবাটা 30 জুনের রেজাল্ট চূড়ান্ত ফলাফল দিতে হবে, তারপরে আমাদের 46তম লিখিত পরীক্ষা নিতে হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। আমরা প্রশ্ন ফাঁসে, আপনারা জানেন জুলাই 46তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে, পাস করেছে।
আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত 46তম বিশেষ লিখিততে বসতে চাই, যাতে পরবর্তীতে কোনো সরকার আমাদের এই 46তম বিশেষ নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে। তো আমরা দাবি পিএসসি সংস্কার করতে হবে। পিএসসি কে এখনই সংস্কার করার একদম উত্তম মুহূর্ত। এই সময় যদি আমরা পিএসসি কে না সংস্কার করতে পারি তাহলে বেকারদের কান্না আর কখনোই থামবে না। আমরা কি বেকারদের কান্না আর দেখতে চাই? আমরা বেকারদের কান্না আর দেখতে চাই না। তো ভাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা পিএসসি সংস্কার করে তারপরে আমরা রাজপথে ছাড়বো। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেনিয়ামিন মোল্লা ভাই কথা বলবেন। সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আমরা তখন বলেছিলাম একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে কোটা সংস্কার করতে হবে। 2024 সালে এসেও আমরা একই কথা বলেছি। 2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ লাভ করল। এখন আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সংস্কার প্রস্তাবনা দেখছি, অনেকে নির্বাচনের জন্য আলাপ করছেন, আলাপ দিচ্ছেন, কিন্তু কোন সংস্কার প্রস্তাবনার ভিতরে আমরা পিএসসির কোন সংস্কার প্রস্তাবনা আমরা পেলাম না। কোন রাজনৈতিক দলকে, কোন গ্রুপকে, গোষ্ঠীকে আমরা দেখলাম না। বেকারদের এই যে চাকরির সমস্যা, চাকরির নিয়োগের যে অস্বচ্ছতা, যে জটিলতা, এগুলোকে নিয়ে তারা কোন ধরনের কর্মসূচি দিচ্ছেন, এগুলোকে নিয়ে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, রিডিং রুম, হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসার কারণে আজকে গণ অভ্যুত্থান হলো, তাদেরই এখন কেউ আর খবর রাখছে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের যে বেকার, এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়ে দেখেছি এই যে বিসিএস, এই যে পিএসসি, সেখানে কিভাবে শুভঙ্করের ফাঁকি রেখে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। কেন আমরা প্রশ্ন রাখছি? প্রিলিমিনারির যে উত্তরপত্র সেটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে ভাই? কাটমার্কটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে? আমরা তো কেউ মামা খালু টাকা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে ঢুকতে চাই না, দেশের সেবা করতে চাই না। আমরা মেধার ভিত্তিতে দেশের সেবা করতে চাই। তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না? রিটেনের মার্ক কেন দ্রুত সময় প্রকাশ করা হয় না? ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না? কেন? এখানে এটা সবাই জানে, এখানে শুভঙ্করের ফাঁক থাকে। যেই শুভঙ্করের ফাঁকি দিয়ে সুপারিশ দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যেন প্রশাসনে তাদের পছন্দের লোকেরা তাদের জন্য হয়ে কাজ করে। আমরা কি চাই আগামীতে এই প্রক্রিয়াটা আরো চালু থাকুক? আমরা চাই? আমরা সেটা চাই না। আমরা মনে করি দিস ইজ দ্য হাই টাইম, এটাই সময় পিএসসি কে সংস্কার করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। এখনই পিএসসি কে সংস্কার করতে হবে। রিটেনের নাম্বার পত্র তুলতে গেলে 1000 করে টাকা দিতে হয়। কেন টাকা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে না? তাহলে আবার কেন টাকা লাগবে? বেকারদের টাকা কি এত মজা বেকারদের কাছ থেকে টাকা খাওয়া? হ্যাঁ, আর এই যে আগে যারা বিসিএস পরীক্ষা দিতেন এত কষ্ট করে, এত পড়াশোনা করে, তারা কোনো না কোনো একটা চাকরি নিয়ে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারতেন, নিজের বাবা মা পরিবারের কাছে গিয়ে অন্তত বলতে পারতেন যে তোমরা এই মুরগি বেচে, ডিম বেচে, মাছ বিক্রি করে, তোমরা ধান চাল বিক্রি করে, কাজ করে আমাদেরকে যে টাকা পাঠিয়েছো, অন্তত ন্যূনতম একটা চাকরি নিয়ে তোমাদের কাছে। এখন এই যে আওয়ামী লীগের সময় এক কালো আইন করা হয়েছে, নন ক্যাডার বিধি, যার কারণে সেই সুযোগটা এখন সংকুচিত হয়ে গেছে। আমরা বিসিএস
প্রার্থী ভাইদের পক্ষ থেকে বলতে চাই, বেকার ভাইদের পক্ষ থেকে বলতে চাই, এই বিধিটাকে বাতিল করতে হবে। এবং আমরা পাশাপাশি এটা বলতে চাই, এই যে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ফাঁস হয়েছে, এটা আপনারা জানেন না ভাই? এটা তো সারা বাংলাদেশের সবাই জানে। আমার মনে হয় এইটা মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব সেখানে যারা আছে তারা ভুলে গেছে। এরা কারা? এরা হলো সেই আবেদন, সেই অলিয়া উলিয়ার শিষ্য, যারা আবেদনের কাছ থেকে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে। আবেদ সাহেব জেল খাটতেছেন, তাহলে আবেদ সাহেব যদি জেলখানায় থাকে, তার শিষ্যরা কেন বাইরে? আবেদের শিষ্যরা যদি বাইরে থাকে, তাহলে আবেদ কেন জেলে থাকবে? এই শিষ্যদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাদেরকে যদি পরীক্ষা থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমরা আবেদের মুক্তির জন্য আন্দোলন করব এবং পিএসসি সচিব এবং চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলন করব। দেখেন, এই চোরদের সাথে আমাদের যে ভাইয়েরা আছে তারা কি পরীক্ষায় বসবে? বসবে না। আমি আমার 46তম বিসিএস এর ভাইদের উদ্দেশ্যে বলবো, চোররা যেন পরীক্ষায় বসতে না পারে। আপনারা তারা আসলে তাদেরকে পরীক্ষার কেন্দ্রের সামনে বেঁধে রাখবেন। আর এখন শিক্ষার্থীরা প্রশ্ন করতেছে, আবেদগণের কত টাকা হয়েছে, আবেদগণের কত শক্তি? আওয়ামী লীগের সময়ে তারা প্রশ্ন ফাঁস করে প্রশ্ন বিক্রি করলো। সেই আবেদগণদেরকে 5 আগস্টের পরের সরকার, পরের পিএসসিও বহিষ্কার করতে পারতেছে না। পরের পিএসসিও তাদেরকে ঠিকানোর জন্য আরো 10,000 টিকাইল, কিন্তু তাদেরকে বাদ দিতে পারলো না। তাহলে কত কোটি টাকা পরের পিএসসি কেও তারা খাওয়াইছে? কিসের ভয় দেখাইছে তারা পরের পিএসসি? এখানে একটা প্রশ্ন থেকে যায়। দেখেন, 18তে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, 24 এসে একটা আইনি গ্রাউন্ড তৈরি করে সেটাকে বাতিল করার কিন্তু ষড়যন্ত্র করেছে। ঠিক 46তম বিসিএস এই প্রশ্ন ফাঁসকারীদের সাথে বসে পরীক্ষা দিয়ে রেজাল্ট হয়ে যদি চাকরি হয়ে যায়, সামনে কি এই অশুভ চিন্তা কারো মাথায় আসতে পারে না? পরিকল্পনা সেই জায়গা থেকে যদি এটা পুরো পরীক্ষাটাই বাদ করে দেয়, তখন কি হবে? তাই আমরা মনে করি 46তম বিসিএস এর এই যে প্রক্রিয়া, যে করাপশন হয়েছে, এটা পিএসসি থেকে এটার স্বচ্ছতম উত্তর দিতে হবে। যারা করাপশন করেছে চিহ্নিত, তারা যেন পরীক্ষায় বসতে না পারে এবং এই পরীক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না, আইনি কোনো জটিলতা তৈরি হবে না, এটাকেও এনশিওর করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা পরিশেষে বলতে চাই, এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে রুটি রুজির আন্দোলন নিয়ে আমরা আবারও নেমেছি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা এত আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান করলাম, এরপরেও আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। যারা আমাদের সাথে আন্দোলন করেছে, একসময় এই দাবি, এই লিফলেট বিতরণ করেছে, আজকে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমরা জানি না তারা কি এই ছাত্রদের সমস্যার কথা ভুলে গেল? ভাই, সবাই তো মুক্তি হয় নাই, হয়েছে? সবাই কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইছে? পায় নাই। যারা আন্দোলন করেছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, তারা তো আবার ভোয়ার টেবিলে ফিরে আসছে একটা চাকরির জন্য। তাদের কথা আপনারা ভুলে গেছেন। রাষ্ট্রে কি এত গুরুত্বপূর্ণ বিষয়, কি এত গুরুত্বপূর্ণ এজেন্ডা, যেটা আপনাদেরকে আপনাদের এই ভাইদের কথাটা ভুলিয়ে দিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এই পিএসসি। এই পিএসসি যদি সংস্কার না হয়, এই রাষ্ট্রের কি আসলে কোনোভাবে সংস্কার করা সম্ভব? সম্ভব না। সবার আগে এই পিএসসি কে সংস্কার করতে হবে, তারপরে রাষ্ট্রের সংস্কার। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা মন্ডলীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আমাদের আন্দোলনের শক্তি টেস্ট করে দেখতেছেন? আপনারা যদি আমাদের আন্দোলনের শক্তি টেস্ট করে দেখতে চান, বিক্রি কখন এরা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নামবে, যমুনা অভিমুখে লং মার্চ করবে, তারপরে আমরা দাবি মেনে নেব। এরকম চিন্তা ভাবনা আপনারা করবেন না প্লিজ। এই রক্তের উপরে, জীবনের উপর দিয়ে আপনারা সেখানে বসছেন, কিন্তু শেখ হাসিনার মতো চিন্তা ভাবনা যদি আপনাদের মাথায় চেপে বসে, শেখ হাসিনাকে যারা কুপরামর্শ করে দিত, তারা যদি আপনাদের সেই কুপরামর্শ দেয়, তাহলে সেই কুপরামর্শ শুনলে কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন। ছাত্রদের শক্তিকে চ্যালেঞ্জ করবেন না। আমরা চাইলে কি করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে বলতে চাই,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, চাকরির প্রার্থী আছে, আমরা সবাইকে বলছি এই যে পিএসসি সংস্কারের দাবিগুলো, এগুলো আপনাদের আমাদের প্রাণের দাবি। যারা ক্যান্ডিডেট তারা বুঝতেছেন, যারা ক্যান্ডিডেট না তারা হয়তো এখনো বুঝতেছেন না। 2-4 বছর পরে আপনারাও কিন্তু বসবেন এই পরীক্ষার আসনে, তখন কিন্তু বুঝবেন এখানে কি শুভঙ্করের মাটি। তখন যখন দেখবেন যে দলীয় বিবেচনায় চাকরি হয়ে যাচ্ছে, আপনি ভালো পরীক্ষা দিয়েও চাকরিটা পাচ্ছেন না, তখন কিন্তু কান্নাকাটি করে আর লাভ হবে না। আমরা যেটা বুঝতেছি যে এই সময়ের ভিতরে এই দাবি আদায় করার উত্তম সময়। এখন যদি এই দাবি আদায় করতে না পারি তাহলে কিন্তু পরে আর সেটা সম্ভব হবে কিনা আমরা জানি না। তাই সবাইকে বলবো, পিএসসি সংস্কারের যে যৌক্তিক দাবি, এই দাবিতে সবাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে কলেজে আন্দোলন করে তুলুন। আর আমাদের যে লিফলেটে দাবি রয়েছে, এটা একদম চূড়ান্ত দাবি নয়। আমরা আপনাদের কাছে আরো আলোচনা, পর্যালোচনা আহ্বান করছি, আপনারা দিবেন। আমরা আরো সার্বজনীন করে তুলবো এই দাবিগুলো, এবং এই আন্দোলনকে আমরা আরো শক্তিশালী করব। এই আন্দোলনকে আমরা আরো অংশগ্রহণমূলক করে তুলতে চাই। আর স্পষ্টভাবে বলতে চাই, দাবি আদায় না করে আমরা ঘরে